পরিবেশিত হলো সংস্কার ভারতীর ধ্যেয় গীত। আজকের এই অনুষ্ঠান যাকে কেন্দ্র করে ভারতবর্ষের নাট্য জগতের প্রাণ পুরুষ, যার হাত ধরে ভারতের নাট্যচর্চা শুরু, সেই ভরতমুনি তার জন্মজয়ন্তী। আজকের এই কার্যক্রম সংস্কার ভারতী সিউড়ি শহরের আর একটি সহযোগী দল, নাটকের দল সিউড়ি চিরন্তন থিয়েটার, যৌথভাবে ভরতমুনিকে স্মরণ করার এই প্রয়াস। আজকের এই কার্যক্রম আমাদের মধ্যে উপস্থিত আছেন এই শহরের নাট্য জগতের বিশিষ্টজন। আমরা মঞ্চে আহ্বান করব আমাদের সম্মানীয় অতিথিদের। সর্বপ্রথম আহ্বান করব মাননীয় শ্রী রজ সাহা মহাশয়কে, আহ্বান করব মাননীয় শ্রী সুবিনয় দাস মহাশয়কে, আহ্বান করব সংস্কার ভারতী পশ্চিমবঙ্গের সিউড়ি চিরন্তন থিয়েটারের সম্পাদক শ্রী দীপক শীল মহাশয়কে, মঞ্চে উপবিষ্ট সম্মানীয় অতিথিদের বরণ করে নেবেন আমাদের সংস্কার ভারতীর দিদিরা। অতিথিদের তিলক রড়ি তিলক পরিয়ে বরণ করে নিচ্ছেন মাননীয়া শ্রীমতী মিঠুদি। প্রাচীন ভারতে একজন বিদ্বান মানুষ, যিনি পরবর্তীতে নাট্য ও সঙ্গীত বিশারদ হিসাবে খ্যাতি লাভ করেন, তিনি ভরতমুনি। ভারতীয় নাট্যধারার জনক তিনি। সংস্কৃত অলঙ্কার শাস্ত্রে যে 10টি গুণের উল্লেখ আছে, তার মধ্যে অন্যতম হলো নাটক। ভারতীয় ধ্রুপদী সঙ্গীত ও নৃত্যে তিনি ছিলেন দক্ষ। অনুমান করা হয় যে দক্ষিণ ভারতের যে ধ্রুপদী নৃত্য ভরতনাট্যম, সেটি তারই সৃষ্টি। মঞ্চে উপবিষ্ট অতিথিদের আহ্বান করব মঙ্গল প্রদীপ প্রজ্বলনের জন্য। মঙ্গল প্রদীপ প্রজ্বলিত হবে। दीप ज्योति परमा ज्योति, दीप ज्योति जनार्दन, दीप
दीपज्योतिर्नमस्तुते शुभं करतु कल्याणम् आरोग्यं सुखसम्पदा देशबुद्धि विनाशाय आत्मज्योतिर्नमस्तुते आत्मज्योति प्रदीप्ताय ब्रह्मज्योतिर्नमस्तुते ब्रह्मज्योति प्रदीप्ताय गुरुर्ज्योतिर्नमस्तुते। মঙ্গল প্রদীপ প্রজ্বলিত হল। সংস্কার ভারতী বীরভূম জেলার সম্পাদক মাননীয় শ্রী সুদীপ চট্টোপাধ্যায় মহাশয় প্রদীপ প্রজ্বলন করলেন সম্মানীয় অতিথিদের সাথে। সেই সাথে ভরতমুনির কে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন সম্মানীয় অতিথিরা। আমাদের মাঝে দর্শক আসনে সিউড়ি শহরের বিভিন্ন নাট্যদলের অনেক মানুষজন আছেন। আমরা আগ্রহ করব প্রত্যেক দলের থেকে যারা আসবেন তারা ভরতমুনির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করুন। আপনাদের আমি শুধুমাত্র কতগুলি নাম বলছি, পরপর যারা আছেন তারা একটু আসবেন ভরতমুনির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের জন্য। সিউড়ি চিরন্তন থিয়েটারের তরফ থেকে মাননীয় শ্রী শান্ত সরকার, থিয়েটার অভিযানের তরফ থেকে যদি কেউ থাকেন আসতে পারেন। ইয়ং থিয়েটারের তরফ থেকে নির্মল দা, বীরভূম টহল থিয়েটারের পক্ষ থেকে উত্তম দা, ভারতবর্ষে নাট্যকলার উৎপত্তি সম্বন্ধে একটি মনোরম উপাখ্যান প্রচলিত আছে। একদা দেবগণ ব্রহ্মার কাছে চক্ষু ও কর্ণের সমান প্রীতিপ্রদ কোনো বস্তু প্রার্থনা করেন। এই প্রার্থনার ফলেই পঞ্চম বেদের সৃষ্টি হলো। চতুর্বেদে কেবলমাত্র দ্বিজগণের অধিকার, কিন্তু পঞ্চম বেদে শূদ্রদের অধিকারও বহির্ভূত থাকলো না। পঞ্চম বেদ ব্রহ্মার সৃষ্টি। আবৃত্তির যোগ্য ধাতু গৃহীত হয়েছে ঋগ্বেদ থেকে, সঙ্গীতাংশ সামবেদ থেকে, কুশলীকলা যজুর্বেদ থেকে এবং রসভাব অথর্ববেদ থেকে। ব্রহ্মার নির্দেশে বিশ্বকর্মা রঙ্গালয় নির্মাণ করলেন এবং সেই নবসৃষ্ট কলার প্রয়োগভার পেলেন ভরতমুনি। শিব দিলেন তাণ্ডব নৃত্য, পার্বতী দিলেন লাস্য নৃত্য,
চতুর্বিধ নাটকীয় পদ্ধতি আবিষ্কার করে ভগবান শ্রীবিষ্ণু নাট্যকলার প্রবর্তন করলেন। যথাবিহিত আদিষ্ট হয়ে ভরতমুনি নাট্যশাস্ত্র রূপ এই পঞ্চম বেদ পৃথিবীতে নিয়ে এলেন। ভরতমুনি এবং তার সৃষ্ট নাট্যশাস্ত্র অঙ্গাঙ্গিভাবে জড়িত, একথা বলার অপেক্ষা রাখে না। সম্মানীয় অতিথি, মঞ্চে উপবিষ্ট, সর্বপ্রথম আজকের স্বাগত ভাষণ সংস্কার ভারতী বীরভূম জেলার পক্ষ থেকে রাখবেন সম্পাদক মাননীয় শ্রী সুদীপ কুমার চট্টোপাধ্যায় মহাশয়। নমস্কার। ললিত কলা ও সাহিত্যে সমর্পিত সংস্কার ভারতী অখিল ভারতীয় একটি সংগঠন। তার পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ প্রান্তের বীরভূম জেলা শাখার পক্ষ থেকে মঞ্চে উপবিষ্ট গুণীজন এবং সামনে সমাবিষ্ট সুধীজনকে স্বাগত জানাই। সংস্কার ভারতী আগেই উল্লেখিত হয়েছে। সংস্কার ভারতী সনাতন ভারতীয় ঐতিহ্য ও পরম্পরা সংরক্ষণ ও পুনরুজ্জীবনের জন্য সারা ভারত জুড়ে কাজ করে চলেছে। এই উদ্দেশ্য পালনের অঙ্গ হিসাবে দুইটি কার্যক্রমকে অবশ্য পালনীয় হিসাবে স্থির করা হয়েছে এবং তারই একটি হচ্ছে আজকের মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে ইতিহাসে উপেক্ষিত নাট্যশাস্ত্র প্রণেতা ভরতমুনির স্মরণ জয়ন্তী পালন। সমগ্র ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা অসংখ্য শাখার সাথে সংস্কার ভারতী বীরভূম শাখা এবং সিউড়ি চিরন্তন থিয়েটারের যৌথ প্রয়াস ও সহযোগিতায় আজ এই বসুন্ধরা প্রেক্ষাগৃহে ভরতমুনির স্মরণ জয়ন্তী পালিত হতে চলেছে। ভবিষ্যতে আমরা সিউড়ি তথা বীরভূমের অন্যান্য নাট্যদলের সাথে মিলিতভাবে এবং আরও ব্যাপক রূপে এই অনুষ্ঠানটি আয়োজন করব, এইরকম প্রত্যাশা রাখছি। কয়েকটি পর্যায়ে আজকের অনুষ্ঠানটিকে ভাগ করা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে নাটকের গান। যে গানগুলি হয়তো বহুশ্রুত নয়, সেই রকম কয়েকটি নাটকের গান পরিবেশন করবেন আমাদের সংস্কার ভারতী বীরভূম জেলা শাখার সদস্যবৃন্দ। এছাড়া বিভিন্ন ক্ষেপে, বিভিন্ন পর্যায়ে, ক্ষেপে না বলে পর্যায়ে বলাই ভালো, নাট্য আলোচনা চক্র চলতে থাকবে, যেখানে বক্তব্য রাখবেন বীরভূম জেলার বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, যেমন মাননীয় সুবিনয় দাস মহাশয়, মাননীয় রজকুমার সাহা মহাশয়, যারা নিজেরাই এক একটি করে প্রতিষ্ঠান, এরকম অন্যান্য আরও কয়েকজন নাট্য ব্যক্তিত্ব। এবং শেষ পর্যায়ে বক্তব্য রাখবেন সাতকাহনিয়া এবং আমরা নাট্যগোষ্ঠীর কর্ণধার শ্রী কল্লোল ভট্টাচার্য মহাশয়। অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগলে আমাদের প্রয়াস সার্থক হয়েছে বলে মনে করব। আর কিছু ত্রুটি বিচ্যুতি ঘটে থাকলে, ঘটছে তো অবশ্যই, সেটি আপনারা নিজ গুণে মার্জনা করে দেবেন, এই প্রত্যাশা রাখছি। পরিশেষে
বীরভূম জেলা শাখার সংস্কার ভারতী বীরভূম জেলা শাখার পক্ষ থেকে উপস্থিত সংস্কৃতিপ্রেমী সমস্ত ব্যক্তিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত স্বাগত ভাষণ শেষ করছি। ধন্যবাদ সুদীপ দাকে। উপস্থিত দর্শক মণ্ডলী এবং আগত অতিথিদের সকলকে অবগতির জন্য জানাই যে অত্যন্ত দুঃখের সঙ্গে আমাদের জানাতে হচ্ছে আমাদের সম্মানীয় অতিথি মাননীয় শ্রী আশিস দাস মহাশয় গতকাল ভীষণ রকম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, তাই তিনি আসতে পারছেন না। কল্লোলদা কিছুক্ষণের মধ্যেই এসে পড়বেন। আশিস দা আমাদের জানিয়েছেন আগামীতে কোনো একটি নাট্য সন্ধ্যায় তিনি তার বক্তব্য রাখবেন। আমরা আশিস দাকে আবার পাব। সম্মানীয় মঞ্চে উপবিষ্ট অতিথিদের সংস্কার ভারতী বীরভূম জেলার তরফ থেকে উত্তরীয় পড়িয়ে আশিস দা আমাদের একটি বার্তা পাঠিয়েছেন, আমি সেটি পাঠ করে শোনাচ্ছি। মাননীয় সম্পাদক সংস্কার ভারতী দক্ষিণবঙ্গ মহাশয়, আমি আশিস দাস অত্যন্ত বেদনার সঙ্গে জানাচ্ছি যে আজ সন্ধ্যায় সংস্কার ভারতী দক্ষিণবঙ্গ আয়োজিত নাট্যশাস্ত্র প্রণেতা ভরতমুনি স্মরণ জয়ন্তী উপলক্ষে ভরত মার্গ প্রসঙ্গ আমার বক্তব্য রাখার কথা ছিল, কিন্তু হঠাৎ করে আমার শারীরিক অসুস্থতার জন্য ফুড পয়জন আমি উপস্থিত হতে পারলাম না। সকল শ্রোতা ও সংগঠকদের কাছে আমার বিনীত প্রার্থনা আমায় ক্ষমা করে দেবেন। ভবিষ্যতে নিশ্চয়ই আপনাদের সঙ্গে যোগাযোগ হবে, আপনাদের কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করতে পারব। বিনীত শ্রী আশিস দাস। মঞ্চে উপবিষ্ট সম্মানীয় অতিথিদের উত্তরীয় পড়িয়ে দেবেন সংস্কার ভারতী বীরভূম জেলার সম্পাদক মাননীয় শ্রী সুদীপ কুমার চট্টোপাধ্যায় মহাশয়। আজকের এই অনুষ্ঠানের যৌথ উদ্যোক্তা শিউরি চিরন্তন থিয়েটার। চিরন্তন থিয়েটারের পক্ষ থেকে এখন মঞ্চে বক্তব্য রাখবেন শ্রী দীপক শীল। নমস্কার, শুভ সন্ধ্যা। মঞ্চে উপবিষ্ট গুণীজনদের আমার প্রথমে প্রণাম জানাচ্ছি এবং সামনে যারা বসে আছেন তাদেরকে আমি হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আজকে একটা বিশেষ দিন, মাঘী পূর্ণিমা। একটু আগেই সৌরভ বলে গেছে যে মাঘী পূর্ণিমা বলতে আমরা যেটা বুঝতাম যে ওই কি একটা পুজো যেন লাভপুরে হয়, ফুল্লরা তলার পুজো, সেটাই আমরা জেনে আসছি এতদিন ধরে। মাঘী পূর্ণিমার মধ্যে যে আরেকটা জিনিস লুকিয়ে থাকে সেটা আমরা যারা থিয়েটার কর্মী সত্যি আমরা জানতাম না, আজকে জানলাম। তো সেই মাঘী পূর্ণিমার পূর্ণ তিথি আজকে, এবং এই পূর্ণ তিথিতেই আমাদের ভারতের তথা মানে ভারতীয় নাটকের দিক নির্দেশক যাকে বলা হয় ভরতমুনি
তার পূর্ণ আগমন তিথি। আমরা যারা থিয়েটার কর্মী বা সাংস্কৃতিক কর্মী যারা এগুলোর সঙ্গে জড়িত থাকি, সত্যি আজকে আমাদের খুব গর্বের দিন এবং আনন্দের দিন যে আমরা এই দিনটিকে পালন করতে পারছি। আমরা অনেক বড় বড় উৎসব অনুষ্ঠান করি, মঞ্চে দাঁড়িয়ে লাফালাফি দাপাদাপি অনেক কিছুই করি, কিন্তু আমাদের পেছনে যিনি এই সৃষ্টিটা করে গেছেন তাকে কিন্তু আমরা ভুলে গেছি। কেউ কোনোদিন আমরা ভরতমুনি নিয়ে কোনো কিছু কাজ করি না। আমার তো এত বছরের থিয়েটারের জীবনে আমি কোনোদিন ভরতমুনিকে নিয়ে সিউড়িতে আমি কোনো কাজ হতে দেখিনি। সংস্কার ভারতী এই উদ্যোগ নিয়েছে, সঙ্গে আমাদেরকে চিরন্তন থিয়েটারকে যে সহযোগিতা করবার জন্য আহ্বান জানিয়েছে। আমরা সিউড়ি চিরন্তন থিয়েটার সেজন্য খুব আনন্দিত এবং গর্বিত। আর ভবিষ্যতে যদি এরকম কোনো দিন কাজ হয়, আমরা অবশ্যই আনন্দের সঙ্গে সংস্কার ভারতীর সঙ্গে হাত বাড়িয়ে দেব। আজকে আমার মনে হয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে ভরতমুনিকে নিয়ে নানা রকম অনুষ্ঠান হচ্ছে। সিউড়িতেও জাঁকজমকের সঙ্গে হওয়ার কথা ছিল, কিন্তু একটু দর্শক আসন মানে ফাঁকা ফাঁকা দেখছি, খারাপ লাগছে যে এই মহান ব্যক্তির আজ পুণ্যতিথির দিনে এরকম অবস্থাটা কেন বুঝতে পারছি না। এটা হলটা ভর্তি থাকলে আরো বেশি ভালো লাগতো। আশা রাখছি আগামী দিনে আমরা এটা আরো ভালো অবস্থায় দেখব। আমার জীবনে প্রথম দেখায় ভরতমুনিকে নিয়ে কোনো কাজ, তাই সবাইকে আবার অভিনন্দন জানাচ্ছি এবং সংস্কার ভারতী বীরভূম জেলা শাখাকে আমরা অভিনন্দন জানাচ্ছি সিউড়ি চিরন্তন থিয়েটারের পক্ষ থেকে। ধন্যবাদ। ধন্যবাদ জানাই সিউড়ি চিরন্তন থিয়েটারের সম্পাদক মাননীয় শ্রী দীপক শীল মহাশয়কে। এখন মঞ্চে আজকের দিনের তাৎপর্য অল্প কথায় তুলে ধরবেন মাননীয় শ্রী রজকুমার সাহা মহাশয়। মঞ্চে এবং মঞ্চের সামনে যারা রয়েছেন তাদেরকে যথাযথ অভিনন্দন। সেই সঙ্গে আজকে আয়োজক সংস্কার ভারতীয় ও চিরন্তন থিয়েটারকে ধন্যবাদ। আজকে ভরতমুনির নাট্য নিয়ে যে আলোচনা হওয়ার কথা এবং আশিস দাস মহাশয়ের আলোচনা করার কথা, যাই হোক আপনারা সবাই শুনলেন যে তিনি আজকে তার শারীরিক অসুস্থতার কারণে আসতে পারছেন না। তো আজকে এখানে অনেক অনুষ্ঠান আছে, আমি খুব বেশি কিছু বলতে চাই না। ভরতমুনি আপনারা সবাই জানেন নাটকের আদি স্রষ্টা বলা চলে। একটা সময় আপনারা অনেকেই জানেন দেবতা এবং দানবের মধ্যে প্রায়ই লড়াই লেগে থাকত। দানবরা তাদের নিজেদের ক্ষমতা এবং নিজেদের সমস্ত কিছুকে তুলে ধরার জন্য তারা বিভিন্ন রকমের কর্মকাণ্ডের আয়োজন করত এবং একটা সময় দেবতাদের প্রায় কোণঠাসা করে দিয়েছিল। সেই সময়ে দেবতারা ব্রহ্মার কাছে গিয়ে বলেন যে এই অবস্থার থেকে আমাদের বাঁচান, আমাদের মুক্তি দিন, এইভাবে তো চলতে পারে না, কি করবেন? তখন
ইন্দ্র অত্যন্ত ক্ষোভের সঙ্গে তার পতাকা সেই দানবদের দিকে ছড়িয়ে দিয়েছিলেন, এবং যাতে ধ্বজা বলে আমরা জানি। তাই সংস্কৃত নাটকের শুরুতেই এবং যে ভরতনাট্যমের কথা বলা হলো, সেই ভরতনাট্যমের শুরুতেই কিন্তু সেই চর্চর পূজা দিয়ে তাদের নাটক এবং নৃত্যের অনুষ্ঠান শুরু হয়। ভরতমুনি যখন নাটকের দায়িত্ব পান, সেই সময় কিন্তু শুধুমাত্র দেবতাদের গুণকীর্তন করার জন্যই কিন্তু তিনি বিষয়টাকে বেঁধে রাখতে চাননি বলে তিনি সাধারণ মানুষের মধ্যে সেই সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার জন্যে তিনি উদ্যোগ নিয়েছিলেন, যার ফলশ্রুতি হিসেবে আমরা নাট্যকে পঞ্চম বেদ বলে থাকি। তো সেই ভরতমুনি নাট্যশাস্ত্র যখন রচনা করলেন, সেই নাট্যশাস্ত্র মধ্যে নাটকের বিভিন্ন রস, বিভিন্ন তার যে আঙ্গিক সমস্ত কিছুকে তার শাস্ত্রের মধ্যে লিপিবদ্ধ করে গেছেন। সেগুলো এখানে আলোচনা করতে গেলে অনেক দীর্ঘ সময় লাগবে, আমি সেদিকে যাচ্ছি না। এবং বিশ্বকর্মার সেই মঞ্চ তৈরি করেছিলেন, এবং ভারতীয় নাট্যশাস্ত্রে যদি আপনারা কখনো সেই নাট্যশাস্ত্র সংগ্রহ করেন, সেখানে দেখতে পাবেন যে কত রকমের মঞ্চ সেই সময় তৈরি হয়েছিল। আজকে যেগুলো আমরা অনেকেই বিভিন্ন নামে জানি নাট্যমঞ্চের, এবং এর স্রষ্টা সেই বিশ্বকর্মার কথাই আমরা জানি, এবং সেগুলো আমরা সেই নাট্যশাস্ত্রে পাই। আজকে তাই ভরতমুনির এই বিশেষ দিনে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। এরপরে সবিনয় দাস আছেন, তিনি কিছু বলবেন, এবং আসছেন আরেক নাট্য জগতের মানুষ কল্লোল ভট্টাচার্য, তিনিও আলোচনা করবেন। আমি আর নাটক নিয়ে দীর্ঘ আলোচনা করতে চাই না, কাজে আপনারা যারাই একটু এই ব্যাপারে উৎসুক, তারা ভরতের নাট্যশাস্ত্র এবং অভিনয় দর্পণ এটি যদি আপনারা পড়েন সংগ্রহ করে, তাহলে কিন্তু আপনারা সেখানে অনেক কিছুই জানতে পারবেন। এবং নাট্যশাস্ত্রের মধ্যে নাট্যের যে বিভিন্ন দিকগুলো, এমনকি তার রূপরেখা এবং তার ছবি পর্যন্ত আপনারা দেখতে পাবেন। আপনারা যদি কখনো পশ্চিমবঙ্গের বাইরে যান, তাহলে কিন্তু অনেক জায়গায় আপনারা মঞ্চের বিভিন্ন শৈলীগুলো আপনারা লক্ষ্য করতে পারবেন। এখনো পর্যন্ত সেগুলো রয়েছে বিভিন্নভাবে। এবং আমাদের এখানে কলকাতায় ইজেডসিসিতে, ওখানে কিন্তু শুধুমাত্র আমাদের এই ধরনের প্রেক্ষাগৃহ, এই ধরনের মঞ্চ ছাড়াও আরও অন্য ধরনের কিছু মঞ্চ ওখানে রয়েছে। আপনারা যারা গেছেন তারা তো দেখেছেন, যদি কেউ যান দেখতে পাবেন। তো কাজেই আমরা যারা এই সংস্কৃতির চর্চা করি, শুধুমাত্র নাটক বলে নয়, সঙ্গীত নৃত্যের ক্ষেত্রেও কিন্তু ভরতমুনির সম্পর্কে এবং ভরতমুনির লেখা আমাদের পড়লে আমাদের হয়তো খানিকটা উপলব্ধি হবে
তার বিষয় সম্পর্কে। যাই হোক, আমি আর বেশি কথা বলতে চাই না, কেননা আরও অনেক অনুষ্ঠান আছে। কাজে আপনাদের সকলকে আবার যথাযথ অভিনন্দন জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ মাননীয় শ্রী রজকুমার সাহা মহাশয়কে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের অন্যতম অতিথি সম্মানীয় শ্রী কল্লোল ভট্টাচার্য মহাশয় এবং আমরা নাট্যগোষ্ঠীর কর্ণধার। কল্লোলদাকে বরণ করে নিচ্ছেন আমাদের সংস্কার ভারতীর দিদিরা। উত্তরীয় পড়িয়ে দেবেন সম্পাদক শ্রী সুদীপ কুমার চট্টোপাধ্যায়। কল্লোলদার হাতে একটি ছোট্ট উপহার সংস্কার ভারতী এবং শিউরি চিরন্তন থিয়েটারের তরফ থেকে তুলে দিচ্ছেন চিরন্তন থিয়েটারের সম্পাদক শ্রী দীপক শীল। পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলির দিকে যদি তাকানো যায়, ভারতের বৈদিক সভ্যতা এবং ম্যাসিডোনীয় সভ্যতা, এই দুটি সভ্যতাতেই নাট্যচর্চার উল্লেখ পাওয়া যায়। কোনটি প্রথম বা গুণগত মানে কোনটি শ্রেষ্ঠ সে বিতর্কে না গিয়ে এটুকু নিঃসন্দেহে বলা যায় যে ভারতীয় সংস্কৃতির পরিমণ্ডলে আসমুদ্র হিমাচল ব্যাপী ভরতমুনি যে নাট্যশাস্ত্র রচনা করেছিলেন সেটি স্বতন্ত্র। পরবর্তীতে থিয়েটারে যতই বিদেশি থিয়েটারের ধারা এবং রীতি অনুসরণ হোক না কেন, ভারতের নাট্যশাস্ত্র আজও স্বকীয়তা বজায় রেখেই ভারতীয় থিয়েটারে তার গ্রহণযোগ্যতা বজায় রেখেছে। ভরতমুনিকে আমরা সবচেয়ে বেশি চিনি জানি তার সৃষ্ট নাট্যশাস্ত্র দিয়ে। মঞ্চে উপস্থিত আছেন এবং আমরা নাট্যগোষ্ঠী সাতকাহনিয়া কর্ণধার বিশিষ্ট নাট্যকার নাট্যবিদ শ্রী কল্লোল ভট্টাচার্য। আজকের অনুষ্ঠানে কল্লোলদা বলার আগে সম্মানীয় শ্রী সুবিনয় দাসকে অল্প কথায় কিছু বলার জন্য অনুরোধ রাখব। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে এই বসুন্ধরা, এই প্রেক্ষাগৃহটি যেন একটি তীর্থক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। মঞ্চে যার ছবি, যেখানে আমরা পুষ্প তুলে দিলাম, সেই ভরতমুনি আজকে এই মাঘী পূর্ণিমার পূর্ণ লগ্নে যাকে ঘিরে এই অনুষ্ঠানকে আয়োজন করেছেন সংস্কার ভারতী এবং সহযোগী চিরন্তন থিয়েটার। আমি নিজে এখানে বলতে পারি, থিয়েটারের দলের পক্ষ থেকে, থিয়েটারের মানুষদের পক্ষ থেকে আজকের এই আয়োজক সংস্থা, এদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনে সংস্কার ভারতীর বিভিন্ন প্রোগ্রামে যদি কোনো প্রয়োজন থাকে আমরা পাশে আছি। এই একটু আগে আমাদের চিরন্তনের সম্পাদক
দীপক সিং যে কথাগুলি এখানে উচ্চারণ করলেন, আমারও সেই ব্যাপারটাই পুনরাবৃত্তি করছি যে আমরা আজকে আমাদের দল হয়ে গেল 57 বছর, তো আজ পর্যন্ত আমরা এই লগ্নটি আমরা পালন করতে পারিনি এবং ভরতমণিকে পরিচিত করতে পারেননি, যেটা আমাদের দায় ছিল। কিন্তু যিনি এই নাট্যশাস্ত্রের প্রণেতা, তাকে আমরা একদম ভুলেই গেছিলাম। বাড়িতে হয়তো 3টে সংকলন আছে, আছে, এরকম আছে, কিন্তু আমরা তো মানুষের সঙ্গে যোগাযোগ করে দিতে পারিনি। সেটা সংস্কার ভারতী এবং চিরন্তন থিয়েটার এখানে করলেন। আমরা কৃতজ্ঞ। আগামী দিনে আমরা এটা নিয়ে ভাববো। সত্যি এই ভরতমণিকে শ্রদ্ধা জানিয়ে কত কিছু করা যায় সেটা নিয়ে পরিকল্পনা করছিলাম মঞ্চে বসে বসে। রজদা অনেকটা বলে ফেলেছেন এবং এর বলার শেষ নেই। এই নাট্যশাস্ত্র পড়তে আরম্ভ করলে আপনার 4 পাতা 5 পাতা পড়ার পরে ক্লান্ত হয়ে যাবেন, এত তার মূল্যায়ন। সুতরাং আজকে একটু বলতে পারি, সংস্কার ভারতী অনেক কাজ করে যায় সারা বছর ধরে। তারা থিয়েটার করে, তারা বিভিন্ন অনুষ্ঠান করে এবং খুব সুচারুভাবে এবং খুব সুশৃঙ্খলভাবে তারা এটা করে। আমার এই সংস্কার ভারতীর প্রতি একটু দুর্বলতা আরও বেড়ে গেল। আমি বলতে চাই, আগামী দিনে আপনারা এটা করুন এবং আমাদেরকে ডাকলে আমরা আসবো, এখানে উপস্থিত থাকবো এবং সহযোগিতা করব। আর বাড়াবো না, কারণ অনুষ্ঠান আছে। নমস্কার। অসংখ্য ধন্যবাদ মাননীয় শ্রী সুবিনয় দাস মহাশয়কে। ভরতমণি জন্মজয়ন্তীতে ভরতমণিকে স্মরণ সংস্কার ভারতী সারা ভারতবর্ষ জুড়ে তার নিজের মতো করে এই কার্যক্রমটিকে সাজিয়েছে। প্রত্যেকটি জায়গাতেই আজ কোনো না কোনো সহযোগী নাট্যদলকে সঙ্গে নিয়ে সংস্কার ভারতী তার এই কার্যক্রম সম্পন্ন করছে। আগামীতে প্রতি বছর সংস্কার ভারতীর যে অবশ্য পালনীয় 2টি কার্যক্রম, তার মধ্যে অন্যতম এই ভরতমণি স্মরণ জয়ন্তী। সিউড়ি শহর, বীরভূম জেলার অন্যান্য দল সকলকে সঙ্গে নিয়ে সংস্কার ভারতী আগামীতে এই কার্যক্রম সম্পন্ন করবে। মাননীয় সম্পাদক মহাশয় সেই বক্তব্যই আমাদের সামনে রেখেছেন। আজকের যে মানুষকে স্মরণ করার জন্য, যার কাজকে স্মরণ করার জন্য আমাদের এই আয়োজন, সেই ভরতমণি এবং তার বিস্তৃত কাজের পুঙ্খানুপুঙ্খ সব কিছুকে সঙ্গে নিয়ে আলোচনা করার জন্য আমাদের মধ্যে আছেন মাননীয় শ্রী কল্লোলদা। আমরা কল্লোলদাকে মঞ্চে আহ্বান করব তার বক্তব্য রাখার জন্য। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের এই মঞ্চে এবং প্রেক্ষাগৃহের মধ্যেও অনেক বিশিষ্টজন উপস্থিত আছেন, আমার অগ্রজরা উপস্থিত আছেন। তাদের সকলকে আমি আমার প্রণাম জানাচ্ছি। আমার সমবয়সীদের, আমাদের ছোটদের আমি ভালোবাসা জানাচ্ছি। চিরন্তন থিয়েটার এবং সংস্কার ভারতী সিউড়িকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এই রকমের একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। যদিও প্রথমেই স্বীকার করে নেওয়া ভালো যে ভরতমণি এই নামটিকে আমরা জানি নাট্যশাস্ত্র প্রণেতা হিসাবে, ভরতের নাট্যশাস্ত্র নামে যেটি পরিচিত। তো এই ভরতের নাট্যশাস্ত্র এমন একটি বিষয়, যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজকের দিনে আমাদের দেশে একটি মাত্র মানুষই আছেন। হ্যাঁ, কথাটা শুনতে আশ্চর্য লাগলেও তাই, যে 2-3 জন মানুষ ছিলেন, তার মধ্যে একজন মারা গেছেন, কে.এন. পানিক্কর। আরেকজন আছেন, তিনি বয়সজনিত কারণে আর বাড়ির থেকে বেরোতেই পারেন না। আর তারপরে এখন একটি মাত্র মানুষ আছেন। তো সারা দেশে একটি মাত্র মানুষ আছেন যিনি
এই বিশাল বিপুল নাট্যশাস্ত্র নিয়ে সত্যি সত্যি আলোচনা করতে পারেন। এবং তার আজকে এত কদর যে আমাদের দেশে যতগুলি নাটকের স্কুল আছে, যেমন ন্যাশনাল স্কুল অফ ড্রামা, দিল্লিতে তার যে মূল সেন্টার, এবং তার যে আরো 5টা আরো সেন্টার আছে, বিভিন্ন যে ইউনিভার্সিটিগুলো যেখানে ড্রামা ডিপার্টমেন্ট আছে, নাট্যকলা নিয়ে পড়ানো হয়, বিভিন্ন একাডেমি, বিভিন্ন ক্লাসিক্যাল ড্যান্সের একাডেমিগুলো, স্কুলগুলো, সমস্ত জায়গাতে তাকে পড়াতে ডাকা হয় এবং তিনি সারা বছরই ব্যস্ত। এবং যেটা খুব গর্বের কথা, অহংকারের কথা, সেই মানুষটা আমাদের বাংলারই মানুষ, যদিও বাংলার থিয়েটার তাকে খুব বেশি ওই আর কি বলে, তার কথা খুব বেশি বলে না বা তার সংস্পর্শেও খুব বেশি আসে না। সেই মানুষটির নাম হচ্ছে পিয়াল ভট্টাচার্য, যে বিগত 40 বছর ধরে ভারতের নাট্যশাস্ত্র নিয়ে গবেষণা করছে, সেটা নিয়েই কাজ করছে। এমনকি সে পরপর অনেকগুলো প্রযোজনাও তৈরি করেছে বা করে যাচ্ছে, যেগুলো দেখলে বোঝা যায় যে আমাদের দেশের সংস্কৃত নাটকটা বা প্রাচীন নাটকটা বা নাট্যশাস্ত্রে যে রকমের নাট্যকলার কথা বলা হয়েছে সেটা ঠিক দেখতে কি রকমের ছিল, সেই রকমের প্রযোজনাও সে বানিয়ে যাচ্ছে। এবং এই সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ দক্ষিণ প্রান্ত আগামী 16ই ফেব্রুয়ারি গোবরডাঙ্গা নকশার যে ছোট্ট প্রেক্ষাগৃহ রয়েছে সেখানে একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন, যেখানে বক্তা হিসাবে পিয়াল ভট্টাচার্যকেই ডাকা হয়েছে। তো আমাকে এখানে সিউড়ি সংস্কার ভারতী ডেকেছেন এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য। তো পিয়ালের মতো ওই রকমের জ্ঞান গভীরতা ভারতের নাট্যশাস্ত্র নিয়ে আমার নেই, কিন্তু খুব কাছাকাছি সময়ের মধ্যে শুধুমাত্র নাট্যশাস্ত্রের উপরে নির্ভর করেই একটি নাট্য প্রযোজনা আমাদের দল এবং আমরা তৈরি করেছিল এবং তার বেশ কিছু শো আমরা করেছিলাম। এবং সেই প্রযোজনাটির সঙ্গে যুক্ত কয়েকজন নাট্যশিল্পীও এখানে উপস্থিত আছেন, আপনাদেরও বোধহয় অনেকের পরিচিত, রাহুল, সোহিনী, বিশাল, তাপস, এরকম ওরাও উপস্থিত আছে। তো এই নাট্য প্রযোজনাটি করার সুবাদে নাট্যশাস্ত্র পড়া বা নাট্যশাস্ত্র সংক্রান্ত বিভিন্ন বইপত্র পড়া এবং পিয়ালের সঙ্গে আমার দীর্ঘ প্রায় 25 বছরের বন্ধুত্ব সম্পর্ক। তো সেই হিসাবে পিয়ালের সঙ্গে থেকে, পিয়ালের সংস্পর্শে থেকে, পিয়ালের কাজ দেখে, পিয়ালের সঙ্গে কথা বলে, তার সঙ্গে আড্ডা দিয়ে সময় কাটিয়ে আমি যেটুকু বুঝেছি, আমার যেটুকু ভালো লেগেছে এবং ভারতের নাট্যশাস্ত্র কেন গুরুত্বপূর্ণ, আজকের সময়ে কেন তার দিকে ফিরে তাকানোটা দরকার, আমার জায়গা থেকে যেটুকু মনে হয়েছে, আমি শুধু আমার সেই অনুভবের কথাটুকুই আপনাদের সঙ্গে আজকের এই সন্ধ্যায় আমি বিনিময় করতে চাই। ভারতের নাট্যশাস্ত্র একটা ব্যাকরণ, কিন্তু এই ব্যাকরণটা শুরু হয় একটা সুন্দর গল্প দিয়ে। সেই গল্পটা যদি একটু মন দিয়ে আমরা পড়ি বা শুনি তাহলে বুঝতে পারবো যে আজ থেকে আনুমানিক যদি আমি 1700-1800 বছর ধরি, 1700-1800 বছর আগে তৎকালীন মানুষদের, তৎকালীন মুনি ঋষিদের, তৎকালীন পণ্ডিতদের যে চিন্তা ভাবনা তা কতটা আধুনিক তা যেন আজকের কথাই বলে। ব্রহ্মা 4টি বেদ লিখেছিলেন, 4টি বেদ কেউ পড়ছে না বা পড়লেও তার মানে কেউ কিছু বুঝতে পারছে না, শুধুমাত্র ব্রাহ্মণদের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। ইন্দ্রদেব একদিন এসে ব্রহ্মাকে বলছেন যে আপনি যে 4টে বেদ লিখেছেন ও কেউ পড়ে না, পড়লেও বুঝতে পারে না, এই সাধারণ মানুষদের জন্য আপনি কিছু একটা করুন, কিছু একটা লিখুন, এই এমন কিছু একটা করুন যেটা ঠিক খেলনার মতো। বাচ্চারা যেমন কোন একটা খেলনা পেলে সেটা নিয়ে আনন্দে মজে থাকে, সেটা নিয়েই আনন্দ পায়, সেরকমের কিছু একটা আপনি বানান যেটা নিয়ে মানুষ নিজের মনের আনন্দে যেটাকে নিয়ে মেতে থাকবে। কিন্তু শুধু আনন্দ পেলেই হবে না, সেটার থেকে সে কিছু শিখবে, কোনটা ভালো কোনটা মন্দ এইটা সে বুঝতে শিখবে। তো ইন্দ্রের কথা অনুযায়ী ব্রহ্মা আবার লিখতে বসলেন এবং তিনি আরো একটি বেদ লিখলেন, যে বেদটি হচ্ছে পঞ্চম বেদ বা নাট্যকলা, এবং লিখে উনি ইন্দ্রদেবকেই দিলেন। ইন্দ্রদেব কয়েকদিন পরে এসে ফেরত দিলেন। কি হলো,
এত তাড়াতাড়ি পড়া হয়ে গেল? বলে আমি পড়বো কি, 2 পাতা পড়েই আমি কিছু বুঝতে পারিনি, সেই জন্য ফেরত দিয়ে গেলাম। তো ব্রহ্মা তখন ওকে বকাঝকা করলেন যে তুমি তো বুঝবে না, আমি জানতাম, কারণ তুমি তো ক্ষমতা নিয়েই পড়ে আছো, তোমার সঙ্গে বিদ্যার সম্পর্ক বহু দূরে। কথাটা খেয়াল করবেন। ব্রহ্মা ইন্দ্রকে বলছে তুমি তো বুঝতে পারবে না, তুমি তো ক্ষমতা নিয়েই পড়ে আছো, তোমার সাথে বিদ্যার সম্পর্ক বহু দূরে। তো কত আধুনিক কথা। তো তারপর ব্রহ্মা তার প্রিয় শিষ্য ভরতকে ডেকে পাঠালেন, বললেন ভরত, এই বেদ আমি তোমার হাতে তুলে দিলাম, তুমি তোমার আশ্রমে তোমার যে শতাধিক ছাত্রছাত্রী আছে, ছাত্রছাত্রী, খেয়াল করবেন, ছাত্রছাত্রী আছে, তাদেরকে দিয়ে তুমি একটি নাট্য প্রযোজনা তৈরি করো এবং তাদেরকে এটা পড়াও, শেখাও। তো ভরত এসে তারপরে একটা নাট্য প্রযোজনা তৈরির কাজে হাত দিলেন এবং সেটি তৈরি করতে করতেই নাট্যশাস্ত্রে যা লিখেছেন, মানে পঞ্চম বেদ যা লিখেছেন তা বোঝাতে লাগলেন। এবং তিনি সমুদ্র মন্থনের কাহিনীর উপরে একটি নাট্য প্রযোজনা তৈরির কাজে হাত দিলেন। সমুদ্র মন্থন মানে একদিকে দেবতারা, একদিকে অসুররা, তাদের মধ্যে যে সমুদ্র মন্থন হয়েছিল, অমৃত বিষ উঠে এসেছিল অমৃতের ভাগ নিয়ে, যে ঘটনা আমরা জানি, তার উপরেই তিনি নাট্য প্রযোজনা তৈরি করার কাজে হাত দিলেন। মহড়া চলাকালীন একদিন ইন্দ্রদেব ভরত মুনির আশ্রমে এলেন, বললেন আপনাকে আপনার নাটকে একটু অসুরদেরকে ছোট করে দেখাতে হবে, অসুরদেরকে খুব বেশি বড় করে দেখানো যাবে না, অসুরদেরকে একটু ছোট করে দেখাতে হবে। তো ভরত মুনি তখন রাজি হচ্ছেন না, যে না, ব্রহ্মাদেব তো তা বলেননি, পঞ্চম বেদ নাট্যকলা আমাকে তা করতে বলে না। বললো দেখো, তোমার এই আশ্রম চলে আমাদের অর্থে, তুমি এই যে নাট্য প্রযোজনাটি তৈরি করছো, এই যে মন্দার পর্বত তৈরি করবে, এই যে এত বেশভূষা অলংকার, এত বাদ্যযন্ত্রী, এতদিন ধরে এর মহড়া চলছে, এই যাবতীয় ব্যয়ভার তো আমরাই বহন করছি, অতএব আমাদের কথাটা একটু শুনতে হবে। তো কথা দেখুন, আধুনিক কথা, এখনকারই তো কথা। তো ভরত মুনি যাই হোক, ভয়ে হোক, ভক্তিতে হোক, কিছুটা ক্ষমতার দ্বারা প্রভাবিত হয়েই হোক, একটু অসুরদেরকে ছোট করে দেখালেন। নির্দিষ্ট দিনে নাটকের অভিনয় হচ্ছে, কিছুক্ষণ বসে অসুররা দেখলো, তারপর অসুররা কিন্তু লণ্ডভণ্ড করে দিল, নাটক বন্ধ করে দিল। এবং তারা সোজা ব্রহ্মাদেবের কাছে গেলেন, বললেন পিতা, এ পঞ্চম বেদ কিন্তু আমরা আপনাকে পড়াতে দেব না, আর এই নাট্যকলাও আমরা হতে দেব না। এ আপনি তৈরি করেছেন দেবতাদের বড় করে দেখানোর জন্য আর অসুরদের ছোট করে দেখানোর জন্য। ব্রহ্মা ভরতকে ডেকে পাঠালেন, বললেন অসুররা এরকমের অভিযোগ করছে, নাট্যকলার জন্ম তো আমি এই কারণে দিইনি, তাতে তো সমাজের সম্পূর্ণ ছবি থাকবে, সেখানে দেবতারা বড় অসুররা ছোট, বা অসুররা বড় দেবতারা ছোট, এরকম করার কথা তো আমি বলিনি, বা নাট্যকলার কাজ সেটা নয়। নাট্যকলা একটা সম্পূর্ণ ছবি আঁকবে, ভালো মন্দ দুটোকেই দেখাবে, কারোর প্রচারমূলক কোনো কিছু নাট্যকলা করবে না। তো ভরত স্বীকার করলেন যে আমি সবটাই বুঝেছিলাম, কিন্তু একটু ইন্দ্রের দ্বারা প্রভাবিত হয়েছিলাম। তো ঠিক আছে, আমি আবার নতুন করে নাটকটা নির্মাণের কাজ শুরু করছি। আর ব্রহ্মাদেব এদিকে বিশ্বকর্মাকেও ডেকে পাঠালেন, বললেন খোলা জায়গায় নাটক হচ্ছিল, অসুবিধা হচ্ছিল, তুমি একটু প্রেক্ষাগৃহ বানাবার ব্যবস্থা করো। তো বিশ্বকর্মা 3টে পরিকল্পনা, নকশা তৈরি করে নিয়ে এলেন, একটা চতুর্ভুজ, একটা ত্রিভুজ আকৃতির, একটা বর্গাকার, এবং সেখানে অভিনয়স্থল, দর্শক আসন, পিছনে প্রেক্ষাগৃহ, বাদ্যযন্ত্রীদের বসার জায়গা, সমস্ত করে নিয়ে এলেন। তো সেই অনুযায়ী প্রেক্ষাগৃহ নির্মাণ করতে বললেন। তো বিশ্বকর্মার সঙ্গে কথা বলতে বলতে ব্রহ্মা জানতে পারলেন যে বিশ্বকর্মা নাট্যশাস্ত্রটা পড়েনি, সে শুধু 3টে প্রেক্ষাগৃহের নকশাই বানিয়ে নিয়ে এসেছে। তো ব্রহ্মা বলল যে নাট্যশাস্ত্রই পড়েনি, সে প্রেক্ষাগৃহ বানাবে কি করে? নাট্যশিল্পীদের কি প্রয়োজন, কি সুবিধা, কি অসুবিধা, সেটাই তো তুমি জানলে না রে। আমাদের ইঞ্জিনিয়ারদের মতো একটা প্রেক্ষাগৃহ বানাতে বলেছে, বানিয়ে দেয়।
কোনো নাট্যশিল্পী বা এই শিল্প সংস্কৃতি চর্চার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের সঙ্গে কথা বলেন না, ফলত এমন একটা প্রেক্ষাগৃহ তৈরি হয়, হ্যাঁ, তাতে মঞ্চে আসা যায় না, বেরোনো যায় না, হাজার রকমের অসুবিধা। দেখুন ওই সময়কারই কথা এখনকার, বলে না না তুমি ময়দানবকে ডেকে পাঠাও। ময়দানব হচ্ছে অসুরদের বড় আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, কারণ ততদিনে ময়দানব কিন্তু নাট্যশাস্ত্র পড়ে নিয়েছে। তুমি ময়দানবকে ডেকে পাঠাও, ময়দানব তোমাকে বুঝিয়ে দেবে, ময়দানবকে সঙ্গে নিয়ে তুমি প্রেক্ষাগৃহ নির্মাণের কাজ শুরু করো। তারপর প্রেক্ষাগৃহ নির্মাণের কাজ শুরু হলো। ভরত নতুনভাবে নাটকটাকে তৈরি করে নিয়ে এলো, দেবতা অসুর সকলে দেখলেন, সকলেই খুব খুশি হলেন, এবং মহাদেব তিনিও দর্শক আসনে ছিলেন। নাটকের শেষে তিনি প্রশংসা করলেন এবং কিছু পরামর্শও দিলেন যে আরো কি করলে ভালো হতে পারে। তো এই হচ্ছে ওই গল্পটা। এবার এইটা দিয়ে কিন্তু শুরু হচ্ছে। তো এই গল্পটা আমার খুব ভালো লেগেছিল, যে এই গল্পটা শুধু এই গল্পটাকেই যদি ঠিক করে বলা যায়, তো তাহলে আমাদের আধুনিক সময়ের সাথে, আমাদের আধুনিক কালের সাথে আমরা খুব সহজেই একটা সংযোগ স্থাপন করতে পারছি। এছাড়া নাট্যশাস্ত্রে যেটা আছে, যেটা খুব গুরুত্বপূর্ণ, যেগুলো আলোচনার মধ্যে উঠে আসে না, যে হাজার হাজার বছর আগে শুধুমাত্র নাট্যকলা কি, কেন বা কিভাবে নাটক করতে হবে এটাই নয়, সেখানে একটা বড় চ্যাপ্টার আছে নাটকের সমালোচনা নিয়ে। নাট্য সমালোচনা কাকে বলে, সমালোচনা ঠিক কেমন হওয়া উচিত, এটা নিয়ে একটা বড় চ্যাপ্টার। নাট্য শাস্ত্রে একটা বড় চ্যাপ্টার আছে দর্শক নিয়ে। দর্শক কাকে বলে, যেমন আমি নিজে ব্যক্তিগতভাবে খুব বিশ্বাস করি, যেটা নিয়ে সকলের সাথে আমার একটু মতবিরোধ হয়, আমি খুব বিশ্বাস করি সকল জিনিস সকলের জন্য নয়। খুব বাজারি ভাষায় বললে হচ্ছে টার্গেট অডিয়েন্স। সবকিছুর একটা টার্গেট অডিয়েন্স আছে, হ্যাঁ। তো এবার আপনি বলবেন তাহলে কি সকলকে দেখাবেন না, সকলের কি দেখার সুযোগ নেই, সেটা অন্য বিতর্ক। কিন্তু সমস্ত মানে শিল্পের যে রস আস্বাদন সেটা করতে পারে এক একটি শিল্পের ক্ষেত্রে এক এক ধরনের মানুষ। তো সেই জায়গা থেকে সেই নাট্যশাস্ত্রের একটি বড় চ্যাপ্টার আছে দর্শক, যে কোন নাটকের কারা দর্শক হবে, একদম নির্দিষ্ট যে এই নাটকের, এই ধরনের নাটকের এনারা দর্শক হবেন, বা দর্শকের কি ভূমিকা, কিভাবে দর্শক তৈরি করা যেতে পারে, দর্শকের সঙ্গে কলাকুশলীদের কি সম্পর্ক, এসব নিয়ে একটি দীর্ঘ আলোচনা, দীর্ঘ চ্যাপ্টার আছে। এছাড়া আপনার বাদ্যযন্ত্র নিয়ে, আবহ নিয়ে, পোশাক নিয়ে, রূপসজ্জা নিয়ে, আজকের ভাষায় আমরা যাকে সেট প্রপ বলি সেটা নিয়ে, মঞ্চ নির্মাণ নিয়ে, তার স্থান নির্বাচন নিয়ে, স্থান শুদ্ধিকরণ নিয়ে অনেক বড় বড় চ্যাপ্টার আছে। এমন কোনো বিষয় নেই যেটা বাদ গেছে, কিন্তু এগুলো খুব কম আলোচিত হয়। যে জায়গাটা মূলত আলোচিত হয় এবং যেটা নাট্যশাস্ত্রে আছে, যে গোটা নাট্যকলাকে একটা সুন্দর মানে ব্যাকরণের মধ্যে নিয়ে আসা, একটা ব্যাকরণবদ্ধ করা বা নিয়মবদ্ধ করা, এবং সেখানে অভিনয় নিয়ে যে দীর্ঘ আলোচনা আছে, সেখানে অভিনয়কে 4টি ভাগে ভাগ করা আছে। একটি হচ্ছে আহার্য, একটি আঙ্গিক, একটি বাচিক, একটি সাত্ত্বিক। আহার্য বলতে নাটকের শিল্পীরা যা কিছু ব্যবহার করছেন। শকুন্তলা নাটকের কথা যদি আমরা ভাবি, যে সকালবেলায় আশ্রমের বাগানে শকুন্তলা ফুল তুলছেন, এবার নির্দেশক বা পরিচালক ঠিক করলেন আমি মঞ্চে একটু গাছপালা নিয়ে আসবো, একটু বাগান তৈরি করব। তাহলে এই যে গাছপালা বাগান যেটা তৈরি হচ্ছে, যে জিনিসগুলো, এটা হচ্ছে আহার্য। বা শকুন্তলার হাতে যে ফুলের সাজিটা, সেটা হচ্ছে আহার্য। বা দুষ্মন্ত ঢুকছেন শিকার করতে করতে, তার হাতের যে তীর ধনুক, সেটা হচ্ছে আহার্য। আঙ্গিক হচ্ছে শরীরী অভিনয়, শরীরী বিভঙ্গ, শরীরী অভিনয়, এটা হচ্ছে আঙ্গিক। বাচিক হচ্ছে কণ্ঠস্বর মিশ্রিত যা কিছু, সেটা সংলাপ হতে পারে, শব্দ হতে পারে, ধ্বনি হতে পারে। আর এই আহার্য, আঙ্গিক, বাচিক, এই তিনটে যখন খুব সুন্দরভাবে মিশে যাচ্ছে, আলাদাভাবে কোনোটাকে আর চিহ্নিত করা যাচ্ছে না, তিনটের মিশ্রণে যখন মনে হচ্ছে যে ওই মেয়েটার শহীদই নয়, ওই শকুন্তলা, তখন সেটা হচ্ছে সাত্ত্বিক অভিনয়।
তো এইটা কিভাবে আহার্য অভিনয় কি, তার ব্যবহার কি, আঙ্গিক অভিনয় কি, তার ব্যবহার কি, বাচিক কি, সাত্ত্বিক কি, এগুলো নিয়ে এরপর দীর্ঘ আলোচনা আছে, তার অনুশীলন নিয়ে আলোচনা আছে, তার ভালো মন্দ নিয়ে আলোচনা আছে। তো নাট্যশাস্ত্রে আমাদের এত কিছু আছে। এখন আমাদের দেশে নাট্যশাস্ত্রকে খুব ভালো করে অধ্যয়ন করে সেই নাট্যশাস্ত্রকে আধুনিক নাট্যকলার সঙ্গে মিলিয়ে মিশিয়ে খুব আধুনিক নাট্য ভাষা তৈরি করেছেন আমাদের দেশের যে কজন মানুষ, এবং যারা খুব সফল মানুষ, আন্তর্জাতিক ক্ষেত্রে যারা ভারতীয় থিয়েটারকে পৌঁছে দিয়েছেন, তাদের মধ্যে অন্যতম নাম রতন থিয়াম। তার সারা জীবনের সমগ্র নাট্য চর্চাটাই হচ্ছে ভারতের নাট্যশাস্ত্র দ্বারা অনুপ্রাণিত, অনুসারিত, কিন্তু রান্নাটা আধুনিকভাবে তিনি রান্না করেছেন, কিন্তু ভারতের নাট্যশাস্ত্রকেই রান্না করেছেন। কে.এন. পানিক্কর সারাটা জীবন নাট্যশাস্ত্র নিয়েই কাজ করে গেছেন, এবং তার জন্যই আমরা আজকে আমরা যে ভাসের নাটকগুলো পাই, কালিদাসের নাটকগুলো পাই, সেগুলো কে.এন. পানিক্করের বড় ভূমিকা আছে, বড় অবদান। কর্ণাটকে বি. জয়শ্রী, তিনি ওই নাট্যশাস্ত্র অনুসারেই কাজ করে গেছেন। হাবিব তনবীরের অনেক কাজ ভারতের নাট্যশাস্ত্র দ্বারাই প্রভাবিত। তো এই রকমের কিছু মানুষ যারা নাট্যশাস্ত্রকে অধ্যয়ন করেছেন, তার দ্বারা অনুপ্রাণিত হয়েছেন, তাকে অনুসরণ করেছেন, তাকে তার সময়ের সাথে মিশিয়েছেন, আধুনিক নাট্যকলার সঙ্গে মিশিয়েছেন। পাশাপাশি যেটা খুব দুর্ভাগ্যের, যে প্রথমেই আমাদের আজকের এই অনুষ্ঠানের যিনি সঞ্চালক, তিনি একটি কথা বলেছেন যে মেসোপটেমিয়া সভ্যতা এবং ভারতীয় সভ্যতা এই দুটি জায়গায় নাট্যকলার উদ্ভব পাওয়া যায়। যে হ্যাঁ, আমরা আজ পর্যন্ত আমাদের পৃথিবীতে, আমাদের বিশ্বে 18টি সভ্যতা এসেছে, একটা দুটো নয়, 18টা সভ্যতা এসেছে। এই 18টা সভ্যতার মধ্যে 3টি সভ্যতার নাট্যকলা আছে, বাকি 15টা সভ্যতার কোনো নাট্যকলা নেই। 3টি সভ্যতা, একটি মেসোপটেমিয়ার সভ্যতা, গ্রিকের যে নাট্যকলা, একটি আমাদের ভারতের, আর সংস্কৃত নাটক, ভারতের নাট্যশাস্ত্র, আরেকটি হচ্ছে জাপানের নো থিয়েটার, সেটিও হচ্ছে তাদের ধ্রুপদ নাট্যকলা। তো এই 3টি নাট্যকলার কথা জানতে পারা যায়। 18টি সভ্যতার মধ্যে 3টি সভ্যতার নাট্যকলা ছিল, এবং আমাদের দেশে বলা হয়েছে নাট্যকলাকে তিলোত্তমা শিল্প। এবং নাট্যশাস্ত্রে দুটি কথা খুব গুরুত্বপূর্ণভাবে লেখা আছে এবং বারবার এসেছে কথাগুলো, যে পৃথিবীতে এমন কোনো জ্ঞান, এমন কোনো বিজ্ঞান, এমন কোনো দর্শন, এমন কোনো কলা, এমন কোনো প্রযুক্তি নেই যা নাট্যকলার মধ্যে নেই। সেই কারণেই নাট্যকলা হচ্ছে শ্রেষ্ঠ কলা। সমস্ত কলার সংমিশ্রণে সেই কলা তৈরি হয়। আমাদের দেশের নাট্যকলাটা এটাই ছিল, এবং আমাদের দেশের যে অভিনয় রীতি এবং আমাদের দেশের মানুষের শিল্প সম্পর্কে যে ধারণা, তার সাথে পাশ্চাত্যের যে শিল্প রীতি বা তাদের শিল্প সম্পর্কে যে ধারণা, তার একটা সাংঘাতিক অমিল আছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের দেশের যে সাহিত্য চর্চা, সংস্কৃতি চর্চা, দর্শন চর্চা, বিজ্ঞান চর্চার যে একটা ইতিহাস, যেমন আজকে আমার এই অনুষ্ঠানে আসতে দেরি হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে যে আমার ওই ভাগ্নের পৈতে ছিল আর কি। তো ওকে মজা করে বলছিলাম যে গায়ত্রী মন্ত্রটা মুখস্থ হলো, তো ওকে বলছিলাম যে গায়ত্রী আমরা তো সব গুনি এরকম ভাবে 1 2 3 4 5 6 7 8 এইভাবে যায়। গায়ত্রী মন্ত্র শুরু হয় উল্টো দিক থেকে, এখান থেকে 1 2 3 4 5 6 একে এলো, তারপরে শূন্যতে যা। ওকে বলছিলাম যে এই শূন্য শুধু শূন্য নয়, একের পিঠে শূন্য না বসলে 10 হয় না, 10-এর পিঠে আর একটা শূন্য না বসলে 100 হয় না, তারপর আরেকটা শূন্য না বসলে 1000 হয় না, আরেকটা শূন্য না বসলে লক্ষ হয় না, আরেকটা শূন্য না বসলে কোটি হয় না। শূন্যটা না থাকলে কিন্তু আপনি আগাতে পারবেন না, আপনার সবকিছু নয়ে শেষ হয়ে যেত। তো শূন্য খুব গুরুত্বপূর্ণ জিনিস, এবং এই শূন্যের আবিষ্কারক কিন্তু আমাদের দেশেরই একজন পণ্ডিত মানুষ, আর্যভট্ট। আমার দেশেরই এত বড় চিকিৎসক, চরক সুশ্রুত, এত বছর আগে, আজ থেকে 2500 বছর আগে বুদ্ধদেবের, গৌতম বুদ্ধের
চোখ অপারেশন করছেন। তো এই যে আমার দেশের চিকিৎসা বিজ্ঞান, আমার দেশের যে বিজ্ঞান, আমার দেশের যে দর্শন, সাহিত্য, ইতিহাস, সংস্কৃতির যে চর্চা, একটা প্রবহমানতা ছিল, একটা সময়ে এসে, গুপ্ত যুগের পরবর্তী সময়ে এসে বারবার বিদেশি হানাদারদের আক্রমণ, রাজনৈতিক অস্থিরতা, একের পর এক লুটপাট, ধ্বংস, একের পর এক আমাদের দেশের বিশ্ববিদ্যালয়, 18টি বিশ্ববিদ্যালয় ছিল এই ভারত ভূখণ্ডে, এটা মাথায় রাখতে হবে। 18টি বিশ্ববিদ্যালয়, সেগুলিকে ধূলিসাৎ করা, একের পর এক গ্রন্থাগারকে শেষ করে দেওয়া, এতে আমাদের দেশের একটা বিপুল সম্পদ চলে গেছে। যেটুকু অবশিষ্ট ছিল সেটুকুকে নিয়ে গেছেন এই ম্যাক্স মুলারের মতো কিছু পণ্ডিত মানুষ। তাই ম্যাক্স মুলার জার্মানিতে নিয়ে যান, তিনি জার্মান ভাষাতে অনুবাদ করেন, তার অনুবাদ আবার ইংরেজিতে অনুদিত হয়, তাই আমরা আবার মহাভারত রামায়ণের কথা নতুন করে জানতে পারি। অর্থাৎ আমাদের দেশের মহাকাব্যকে একজন জার্মান পণ্ডিতের চোখ দিয়ে আমাদের দেখতে হয়। তো তারপরে যা কিছু ছিল ব্রিটিশরা নিয়ে গেছে এবং তারা সেগুলোকে পড়েছে, অধ্যয়ন করেছে, গবেষণা করেছে, তারপর তারা তাদের জ্ঞান বিজ্ঞানটাই আমাদের উপর চাপিয়ে দিয়েছে এবং আমরাই তাদের সমস্ত কিছু অনুসরণ করেছি এবং এদেশের সংস্কৃতিকে, ঐতিহ্যকে, পরম্পরাকে উপেক্ষা করা, অবহেলা করা, সেটাকে নিয়ে উপহাস করাটাই এক রকমের আধুনিকতা, এইটাতে আমরা দিনে দিনে অভ্যস্ত হয়েছি। নিজের মাকে বা বাবাকে প্রণাম করাটা খুব উপহাসের বিষয়, এটা খুব প্রাচীন বিষয়। হ্যান্ডশেক করাটা খুব আধুনিক, এতে আমরা অভ্যস্ত হয়েছি। আমাদেরকে নানাভাবে ভুলিয়ে দেওয়া হয়েছে আমার দেশের ইতিহাস কত সমৃদ্ধ, আমার দেশের সংস্কৃতি কত সমৃদ্ধ। এবং এর পিছনে একটি রাজনৈতিক কারণও আছে। সেই রাজনৈতিক কারণ থেকেই আমরা পাশ্চাত্যের থিয়েটারকে অনুসরণ করতে শুরু করেছি, যে পাশ্চাত্যের থিয়েটারের সাথে নৃত্যকলা, সঙ্গীত, বাদ্যযন্ত্র, চিত্রকলার কোনো সম্পর্ক নেই। সেখানে সমস্তটাই হচ্ছে গিয়ে সংলাপ, বাচিক অভিনয় নির্ভর কিছু প্রযুক্তির ব্যবহার। চীনারা যেটাকে ব্যঙ্গ করে বলে টকি থিয়েটার, শুধু টক করে, কথা বলে। এখন ভারতের নাট্যশাস্ত্রকে অনুসরণ করে, যেটা আমাদের দেশের কিছু মহান নাট্য ব্যক্তিত্ব করেছেন এবং যে কারণে তাদের কাজগুলি আন্তর্জাতিক ক্ষেত্রে গেছে, সেই নাট্যশাস্ত্রকে অনুসরণ করতে গেলে বা আমাদের দেশের যে নিজস্ব শিল্প রীতি, তার সঙ্গে নিজেকে সংযুক্ত করতে গেলে আমার দেশের নৃত্যকলা, সঙ্গীত, বাদ্যযন্ত্র, আমার দেশের চিত্রকলা, এই সমস্ত কিছুর সম্পর্কেই একটা জ্ঞান অর্জন করতে হবে। সেগুলো নিয়ে অনুশীলনের দরকার, সেগুলো নিয়ে চর্চার দরকার, সেগুলোর জন্য একটা দক্ষতা তৈরির দরকার। নইলে আমাদের দেশের রীতি অনুযায়ী আমাদের দেশের যে নাট্যকলা, সেই নাট্যকলার অনুসরণ আমি করতে পারবো না। তা এত কাজ কে করবে রে বাবা? নাটক করতে এসছে, আবার নাচতে হবে, গাইতে হবে, বাজাতে জানতে হবে, ছবি আঁকতে জানতে হবে, হ্যাঁ, এত কিছু করতে হবে, কি দরকার আছে? তার থেকে ওই থিয়েটারটা নিই না, একটু দরজা লাগিয়ে দিলাম, একটু জানালা লাগিয়ে দিলাম, দুটো পর্দা টাঙিয়ে দিলাম, একটু দাঁড়িয়ে একটু বসে কিছু সংলাপ বলে দিলাম, থিয়েটার হয়ে যাচ্ছে। এই যে থিয়েটারের চর্চাটা যারা পারেন, মানে এটাকে যারা গ্রহণ করলেন এবং এটাই যারা ভালো পারতে লাগলেন, তারা বলতে লাগলেন এটাই থিয়েটার। ভরতওয়ারকে আমাকে কত বড় বড় নাট্য ব্যক্তিত্ব কতবার বলেছেন, কত অনুষ্ঠানেই তারা বলেছেন, একদম বড় করে বলেছেন ভরতওয়ারকে, ভাব, রস, তাল, এই নিয়েই তো ভরত। তাকেও আবার যদি জিজ্ঞাসা করা হয় তাহলে ভাবটা কি, রসটা কি, তালটা কি, তিনি জানেন না। এই যে অবহেলা করতে শেখানোর একটা উপায়, থিয়েটারকে খুব ছোট করে ভাবতে শেখানো, নাট্যকলাকে খুব ছোট করে ভাবতে শেখানো, তার ফলে আমাদের এই নাট্যশাস্ত্রের যে অনুশীলন হওয়ার উচিত ছিল বা এতদিনে যেটা হওয়া উচিত ছিল সেটা হয়নি। যেটা আসার কথা, যে এখন নতুন করে আমাদের নাট্য বিদ্যালয়গুলো বা বিভিন্ন ইউনিভার্সিটিগুলো এগুলো নিয়ে পরে ভাবছেন। আমাদের দেশে কোনো শিল্প, মানে সমস্ত শিল্পটাই ভীষণ রকমভাবে মানুষ লোকের উপরে বিশ্বাস করে, তার দর্শকের মনে বা শ্রোতার মনে ছবি আঁকাতে বিশ্বাস করে। ভারতের নাট্যশাস্ত্র বা আমাদের দেশের নাট্যকলা কিন্তু মঞ্চে বাগান তৈরি করে দেওয়ার কথা বলে না। তো সেখানে
শকুন্তলায় এমনভাবে বাগানে ফুল তুলবে একটু লাভ পাবে এমনভাবে, তো দেখে মনে করি তো বড় গাছটার ডালটা এই যে নামালো, এই যে ফুলটা তুললো, আবার যাচ্ছে তার এই ফুল তুলছে, অর্থাৎ কোনটা বড় গাছ থেকে তুললো, কোনটা একটু মাঝারি গাছ থেকে তুললো, কোনটা বসে তুললো, এই যে পুরো যে শরীরী অভিনয় চলবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু দর্শকের মানুষ লোকে তার মতো করে কিন্তু একটি বাগান তৈরি হতে শুরু করবে। এবং এই যে নাট্যকলা, যেখানে আমি দর্শকের মনের উপরে, দর্শকের কল্পনার উপরে, দর্শকের মানুষ লোকের উপরে আমি অনেক বেশি নির্ভর করছি। আমাদের রবি ঠাকুরও বারবার যেটা বলেছিলেন, হ্যাঁ, যে চিত্রপট নয়, অর্থাৎ ওই সেট নয়, চিত্তপটে ছবি আঁকবো। তো সেইটা আমাদের দেশের সমস্ত সংস্কৃতি কিন্তু বলে। সেই জন্য আমাদের সংস্কৃতি একটু বিমূর্ত সংস্কৃতি, পাশ্চাত্যের বিমূর্ততা নয়। আমাদের বিমূর্ততা অনেক বেশি কল্পনা করতে শেখায়। আমাদের বিমূর্ততা হচ্ছে মায়ের হাতে 10টা হাত লাগিয়ে দেয়। হ্যাঁ, মায়ের হাতে 10টা হাত লাগিয়ে দেয়। একটা মাকে সারাদিন ধরে 10 রকমের কাজ করে বেড়াতে হচ্ছে, সেটা আমি বোঝাবো কি করে? 10টা হাত লাগিয়ে দাও। আমাদের দেশের শিল্পীরা এইভাবে ভাবতে পারেন। আমাদের দেশের শিল্পীরা পুরো গায়ের রংটা কালো করে দিয়ে জিভটাকে টকটকে লাল করে দিতে পারেন। কালো আর লালের কি কম্বিনেশন! আমাদের দেশের মানুষ একটি পাথরের মধ্যে দেবতার রূপ দেখতে পান। আমাদের দেশের এই যে শিল্পীদের যে কল্পনার যে বিস্তার, এর সঙ্গে পাশ্চাত্যের যে কল্পনা, তাদের যে শিল্প রীতি, তার সম্পূর্ণ বড় পার্থক্য আছে। এবং সেই জন্য আমাদের যে কোনো অনুষ্ঠানই হচ্ছে ভীষণ রকমের শিল্পসম্মত। যে কোনো একটা বিয়ের অনুষ্ঠান যদি আমরা দেখি, সেখানে তার আলপনা, তার ছাতনাতলা, তার যে বিভিন্ন আচার অনুষ্ঠানগুলো, প্রত্যেকটি যদি আমরা মনোযোগ দিয়ে দেখি, আমরা দেখতে পাবো যে কি সুন্দর শিল্প সুষমা মণ্ডিত। আমাদের পুজোতে ফুল লাগে, ফুলটা লাগে, ফুলটা দিয়ে একটা মালা গাঁথা হয়, মালাটাও গাঁথতে জানতে হয়, কিভাবে সুন্দর মালা গাঁথা যায়। প্রসাদ কাটা, তাকে সাজানো, আলপনা দেওয়া, অর্থাৎ দেবতাকে গিয়ে ওই একটু ইয়ে করে নেওয়া, একটা মোমবাতি জ্বালিয়ে দিলাম, দুবার হাতটাকে এদিক ওদিক করে নিলাম, এতে আমাদের দেশের মানুষের মন করে না, তাকে নিজের মতো করে ভাবে। তাই তার জন্য একটু সাজানো, তাকে একটু ভালো করে খাওয়াবো, সেই খাবারটা একটু ভালো করে সাজাবো, এই সমস্তটার মধ্যেই শিল্প মিশে আছে। সেই জন্য আমাদের দেশের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে ভালো করে না বুঝলে, ঐতিহ্যকে ভালো করে না বুঝলে, পরম্পরাকে না ভালো করে বুঝলে, ভারতীয় শিল্প সাহিত্য সংস্কৃতি বলতে কি বোঝায়, সে বোঝাটার ক্ষেত্রে খুব গন্ডগোল থেকে যাবে। তো এখন আমরা যারা চাই আমাদের নিজেদের কাজের মধ্যে আমার দেশের একটা ছবি আঁকতে, বা সেই কাজটার মধ্যে আমার দেশের সংস্কৃতি, ঐতিহ্য, পরম্পরা, ইতিহাসকে তুলে ধরতে, তাদের জন্য আমাদেরকে তো আমাদের ওই নাট্যশাস্ত্র, সংস্কৃত নাটকগুলো, আমাদের দেশের মহাকাব্য, পুরাণ, আমাদের দেশের যে শিল্প রীতি, তার কাছেই ফিরে যেতে হবে, তার তো বিকল্প নেই। এবং সেইটা খুব জোরদারভাবে তৈরি করতে পারলে আমরা কিন্তু এই পাশ্চাত্য রীতির পাশাপাশি দাঁড়াতে পারবো। এখন অনেকেই যেটা বোঝেন না, যে জার্মানি থেকে আসা একটি মানুষ সিউড়ি শহরে এসে তিনি সিউড়ি শহরের একটি নাটকের দলের কাছ থেকে ব্রেটল্ড ব্রেক্টের নাটক দেখতে খুব একটা চাইবেন না, কারণ সেটা তার দেশের জিনিস, তো তার থেকে আমি ভালো বুঝি না। এটা সত্যি কথা। সিউড়ির নাটকের দলটি বার্লিন থেকে আসা একটি নাটকের দল, তার থেকে ও ব্রেকটা ভালো বোঝে না, ওটা ওর দেশের জিনিস। তো তাকে যদি একটু আমি আমার দেশের জিনিসটা দেখাই, সেটাতে তারা বেশি আগ্রহ পাবে, সেটাই তারা দেখতে চায়। কিন্তু দুর্ভাগ্যের যে আমরা প্রায়শই সেটা দেখাতে পারি না, আমাদের অক্ষমতার কারণে, আমাদের নিজের দেশের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য, পরম্পরার প্রতি উদাসীনতার কারণে, বা আমরা যে রকমের একটা শিক্ষায় শিক্ষিত হয়েছি, আমাদেরকে যেভাবে ভাবতে শেখানো হয়েছে, সেই কারণে। তো আজকের যে সময়টা এসেছে, সারা দেশেই আবার নতুন করে চিন্তা ভাবনা শুরু হচ্ছে, এগুলো নিয়ে কাজ হচ্ছে।
খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এই যে আমাদের দেশের সব থেকে বড় একটা নাটকের উৎসব হয় ভারত রং মহোৎসব নামে, আন্তর্জাতিক নাট্য উৎসব। আমাদের দেশের সব থেকে বড় নাটকের উৎসব, সব থেকে ভালো নাটকের উৎসব, এবং নাটকের দলগুলি চান অন্তত ওই নাট্য উৎসবে একবারও নিজেদের নাট্য প্রযোজনা নিয়ে যাওয়ার জন্য। ভারত সরকার সংস্কৃতি মন্ত্রকের অর্থানুকূল্যে ন্যাশনাল স্কুল অফ ড্রামা, রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয় প্রতি বছর এই উৎসবের আয়োজন করেন। তো এই বছর সেই উৎসবের যে সাংবাদিক সম্মেলন ছিল, সেই সম্মেলনে আমি উপস্থিত ছিলাম। সেখানে অভিনেতা রাজপাল যাদব তিনিও ছিলেন। তো রাজপাল যাদবকে ওইসব বলা হলো, উনি ভারত রং মহোৎসব বলে ये सब छोड़िए भरत मुनि के लिए क्या आप कर रहा है। হ্যাঁ, তো রাজপাল যাদবও এসে বলছেন ভরত মুনির কথা। নওয়াজউদ্দিন সিদ্দিকীও ভরত মুনির কথা বলছেন, এবং ন্যাশনাল স্কুল অফ ড্রামার ওরা ছাত্র ছিল, সেজন্য ন্যাশনাল স্কুল অফ ড্রামাকেই বলছে যে ভারত রং মহোৎসব যখন চলছে তখনই তো ভরত মুনির এই জয়ন্তী পড়ছে, তো সেটাকে নিয়ে কিছু করা যায় কিনা। এবং সেটা নিয়ে আলোচনা চলছে, এবং ন্যাশনাল স্কুল অফ ড্রামা বিভিন্ন নাট্য দলের কাছে আবেদন রেখেছেন যে ভরত মুনির উপরে একটি করে ছোট নাটক যদি আপনারা সকলে বানান। তো সারা দেশে এই যে নতুন করে আবার চিন্তা ভাবনা শুরু হয়েছে, একদল মানুষ ভাবছেন। যেমন দেখবেন খুব গুরুত্বপূর্ণ বিষয়, এখন আঞ্চলিক ইতিহাস নিয়ে অনেক কাজ হচ্ছে। আঞ্চলিক ইতিহাস মানে কিন্তু আমারকে নিয়ে কাজ, যে কাজগুলো এতদিন উপেক্ষিত। আঞ্চলিক ইতিহাস নিয়ে অনেক কাজ হচ্ছে, আমার দেশের নিজের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য, পরম্পরা নিয়ে অনেক কাজ হচ্ছে। এরকম প্রচুর কাজ আবার নতুন করে শুরু হয়েছে, নতুন করে ভাবনা শুরু হচ্ছে আমার দেশের ইতিহাস সংস্কৃতিকে আজকের সময়ে নতুন করে তুলে আনা। তো সেই কাজটি সংস্কার ভারতী খুব সরাসরি, খুব পরিষ্কারভাবে বলেন যে ভারতীয় ঐতিহ্য, পরম্পরা, ইতিহাস, সংস্কৃতিকে রক্ষা করা, তার প্রসার ঘটানোর কাজ সর্বভারতীয় এই সাংস্কৃতিক সংগঠনটি করেন। এবং আমরাও যারা আমাদের কাজের মধ্যে সেগুলোকে তুলে ধরতে চাইছি, আমাদেরকে ভারতের নাট্যশাস্ত্রের কাছে ফিরে যেতেই হবে। কারণ সেই নাট্যশাস্ত্রকে না পড়লে, তাকে অনুধাবন না করলে আমি আমার নিজের দেশের নাট্যকলাকে অনুধাবন করতে পারবো না। আর এটা বোধহয় খুব লজ্জার কথা যে আমি অ্যারিস্টটলের পোয়েটিক্স জানি, আমি জাপানের নো থিয়েটার জানি, আমি সোফোক্লেসের ইডিপাস জানি, অ্যারিস্টোফেনেস জানি, কিন্তু আমি আমার দেশের নাট্যকলা জানি না। এটা বোধহয় খুব লজ্জার বিষয়। তো সেই লজ্জাটা আমাদের মতো অনেকেই আছেন যাদের পেতে শুরু হয়েছে। তো নতুনভাবে আমরা অনেকেই সারা দেশে এই ভাবনা চিন্তাগুলো শুরু হয়েছে। সংস্কার ভারতীয় ভাবছেন এই বিষয়গুলি নিয়ে আগামী দিনে আরো ভালোভাবে গুরুত্বপূর্ণ, অর্থপূর্ণ কাজ কিভাবে করা যায়। এর আগে সুবিনয়দা যেমন বললেন, সেই একই কথা আমিও বলছি যে সংস্কার ভারতীর এই ধরনের উদ্যোগগুলির সঙ্গে থাকতে পারলে আমিও নিজেকে ধন্য মনে করব, এবং সংস্কার ভারতীর এই ধরনের কাজকর্ম বজায় থাকুক, আগামী দিনে আরো সমৃদ্ধি ঘটুক, এবং আমি সবসময়ই চাইব সংস্কার ভারতীর সঙ্গে থাকতে। এতক্ষণ আমাকে সহ্য করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ মাননীয় শ্রী কল্লোল ভট্টাচার্য মহাশয়কে। আমরা সমৃদ্ধ হলাম, আমরা ঋদ্ধ হলাম। তার সঙ্গে সঙ্গে শুধু যে ভরত মুনির নাট্যশাস্ত্র, তার মধ্যেই সীমাবদ্ধ থাকলাম না, ভারতীয় সংস্কৃতির আনাচে কানাচে একটু উঁকি দিয়ে এলাম। সঙ্গে সঙ্গে ভারতীয় সংস্কৃতির যে ঐতিহ্য, যে আকর, তাকেও একটু খুঁজে বের করার চেষ্টা করলাম। আর একবার ধন্যবাদ মাননীয় শ্রী কল্লোল ভট্টাচার্য মহাশয়কে। কল্লোলদাকে অনুরোধ করব ভরত মুনির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের জন্য। যে মহামানবের জন্ম জয়ন্তী স্মরণ আজকের এই অনুষ্ঠান,
প্রসঙ্গত ছোট্ট করে একটু তার সম্পর্কে একটু বলা যায় যে খুব ছোট্টবেলায় ভরতমুনি মা সরস্বতীর দ্বারা বর প্রাপ্ত হয়েছিলেন। তিনি সঙ্গীত, বাদ্য, নৃত্য, বিভিন্ন কলায় পারদর্শী হয়ে উঠেছিলেন। মানব জাতির উপকারের জন্য অনেক কষ্ট সহ্য করে তিনি মা সরস্বতীকে এই পৃথিবীতে নিয়ে এসেছিলেন। তো সেই দিন থেকেই সেই পবিত্র ঘটনার স্মৃতি রক্ষার জন্য গোটা মানব জাতি মা সরস্বতীর আরেকটি নতুন নামকরণ করেন, ভারতী। সংস্কার ভারতী আয়োজিত এবং শিউরি চিরন্তন থিয়েটার সহযোগী আয়োজিত আজকের এই অনুষ্ঠানের প্রথম পর্যায়ের এখানেই সমাপ্তি। সম্মানীয় অতিথিবৃন্দকে দর্শক আসনে স্থান গ্রহণের জন্য অনুরোধ করব। পরবর্তী পর্যায়ে আমাদের নাটকের গান পরিবেশন করবেন সংস্কার ভারতীর দিদি ভাইরা। মঞ্চসজ্জার জন্য 5 মিনিট আমরা সময় চেয়ে নেব।